সাজো সাজো রবে রাজ্য বিধানসভা ভোট এলো আর শেষও হয়ে গেল। অনেকটা আমেরিকা ইরাকের যুদ্ধের ঢঙে, তাই না? ভোট হোক বা যুদ্ধ, আসল কথা হলো লাভ লোকসানের খাতায় কত এলো আর কত গেল। সাংসারিক যুদ্ধের, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত যুদ্ধের ছবিটাও অনেকটা একই রকম। বিশেষ করে তা যদি হয় বাবার সম্পত্তিতে বোনের ভাগ ফাঁকি দিয়ে ভাইয়েরা যদি তা নানা ছলে বলে কৌশলে আত্মসাৎ করার চেষ্টা চালায়। শুনতে অপ্রিয় হলেও এখনো অনেক মায়েরা ভাবে, মেয়েকে যখন বিয়ে দিয়ে দিয়েছি আবার কেন দেবো, তার থেকে বরং ছেলেরাই পাক, তাতে ঘরের জিনিস ঘরেই থাকবে। আর সেই লড়াইতে যদি মেয়ের বকলমে জামাই সামিল হয়, তাকে কি লোভী না মেয়ের অধিকার রক্ষা যুদ্ধের এক সমব্যথী সৈনিক বলবেন? আসুন আজকের গল্পের প্রথম পর্বে তার উত্তর খোঁজা যাক। তবে ভাগ্যের ওপরে তো আর কোনো কথা হয় না। শুনুন সম্পূর্ণ গল্পটা। ললাটের লিখন, প্রথম পর্ব। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট বক্সের সদ্ব্যবহার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটি টিপে নিশ্চয় গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। শোনা যাক তবে আজকের গল্প, ললাটের লিখন। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনবেন নিছক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প ললাটের লিখন, প্রথম পর্ব। শুনুন গল্পের প্রথম পর্যায়ে। বৈশাখের শেষ, বেলা প্রায় 3টে বাজতে চলেছে। জেলা দায়রা আদালতের উদ্দেশ্যে আগে ভাগে রওনা হলে কি হয়, সময় পৌঁছানো মনে হয় সম্ভব হবে না প্রতীকের। হঠাৎ কি কারণে যে পথ অবরোধ তাও জানা নেই তার। বাসে বসে মুখের ঘাম ঘন ঘন রুমাল দিয়ে মুছতে মুছতে ছটফট করা ছাড়া আপাতত কিছুই করার নেই। সে ভাবলো একবার তার উকিলবাবুকে ফোন করে জানিয়ে দেয় যে পৌঁছতে দেরি হবে। কিন্তু কত দেরি যে হবে তা তো তার জানা নেই। তাই দোটানায় পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে জানলা দিয়ে এক মনে রাস্তা দেখতে লাগলো বছর 2 আগে হওয়া বরিষ্ঠ নাগরিক প্রতীক হালদার। পকেটে বেজে ওঠা হাত ফোনের সুরেলা যন্ত্রসঙ্গীত সচকিত করে তুলল প্রতীককে। তার মন ভুল বলেনি, উকিলবাবুরই ফোন। নিশ্চয়ই কোনো উদ্বেগজনক খবর হবে। ফোনটা কানে ধরে প্রথম যে কথাটা প্রতীক বলল সেটা হলো, পথ অবরোধ, বিশাল ট্রাফিক জ্যাম, আসতে দেরি হবে। সে ভেবেছিল অপর প্রান্ত থেকে মৃদু বকুনি শুনতে হবে, কিন্তু যা তার কর্ণকুহরে প্রবেশ করল তা শুনে সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। উকিলবাবু বলছে, আরে আসার দরকার নেই, আজকের মতো কোর্ট উঠে গেছে। তবে ওঠার আগে বলে গেছে সামনের সপ্তাহে আপনার স্যুটের ডিগ্রি পাস করবে। চাপাচাপি করতে বলেও গেছে যে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে পালে হাওয়া এখন আমাদের দিকেই বইছে। আপনি বরং আজকে ফিরে যান। আর হ্যাঁ, পরের দিন সকাল সকাল আসবেন আর সঙ্গে টাকা পয়সা নিয়ে আসবেন। বাস থেকে নেমে এলো প্রতীক। খবরটা আগে বাড়িতে শয্যাশায়ী চামেলিকে দিতে হবে। তবে আগে একটু চায়ের খোঁজ করা যাক, তারপর বাড়ি ফেরার কথা ভাবা যাবে কোন। আনন্দে তলপেটের ভেতরে একটা আস্ত প্রজাপতি যেন উড়ে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, এই ডিগ্রি হাতে পেয়েছে, তাকে কোর্টের মাধ্যমে এক্সিকিউট করানো এবং তৎপরবর্তী সম্পত্তি দখল নেওয়ার হ্যাপা যে অনেক, তা প্রতীকের অজানা নয়। বিশেষ করে যখন এই মামলায় জেতার ব্যাপারটা চামেলির কাছে অনেকটা সাপের ছুঁচো গেলার মতো। যতই হোক নিজের বাপের বাড়ি বলে কথা, বিবাদী পক্ষ নিজের মা ভাই ছাড়া তো আর কেউ নয়। হলেও তা বাবার সোপার্জিত ধনে কেনা সম্পত্তি, মায়ের স্ত্রীধনও নয় যে মা বাধা দেবে।
তবুও বাপের বাড়ির বিষয়টা মেয়েদের কাছে বেশ সংবেদনশীল কিনা। কাজেই উড়ন্ত প্রজাপতিটা ডানা বন্ধ করে বসে পড়ল। রাস্তা পেরিয়ে ওপারে বাস স্টপেজের কাছেই একটা চায়ের দোকানে বেঞ্চিতে কিছুক্ষণ চুপ করে বসে রইল প্রতীক। প্রায় 4টে বাজতে চলেছে। একখানা বাপুজি কেক আর 1 কাপ চিনি ছাড়া লাল চায়ের অর্ডার দিয়ে প্রতীক চামেলিকে ফোন করল। চামেলি মুখে প্রাথমিক খুশির ভাব দেখালেও আসলে সে চায় একটু ধীরে চলতে। সে বলে, ওদের যা বোঝার তা তো ওরা বুঝেই গেছে, এই অবধি এগোনোটাই কি যথেষ্ট নয়? তাছাড়া ছোট ভাইটা সেই অর্থে এখনো কিছু করে উঠতে পারেনি, নিজস্ব মাথা গোঁজার ঠাঁইও নেই। এদিকে ঝোঁকের মাথায় বিয়ে করে ফেলেছে, মায়ের পাওনা পেনশনটাই ওর একমাত্র ভরসা। কটা টিউশন করায় বটে, তবে তাতে আর কতই বা হয়। বউটা পাড়ায় একটা লেডিস টেলারের দোকানে কাজ করে। আমার 4 ভাগের 1 ভাগ বরং ওকেই দিয়ে দেবো ভাবছি, কি বলো? প্রতীকের মাথায় আগুন জ্বলে উঠল। সে বলল, একেই বলে যার জন্যই করি চুরি সেই বলে চোর। মনে আছে একসময় তুমি সারাদিন কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে, তোমার চোখের জলে শাড়ির আঁচল ভিজত, এই বলে যে বাবা মারা যাবার আগে উইল করে না যাবার সুযোগ নিয়ে তোমার মা 2 ভাই তোমাকে অবজ্ঞার চোখে দেখছে। তুমিও যে বাবার সম্পত্তির একজন 4 আনার ভাগিদার তা ওরা মানতেই চাইছে না। শুধু তোমার কথাতেই, হ্যাঁ তোমারই কথাতে আমি তোমাকে দিয়ে ওদের বিরুদ্ধে মামলা করাই। আজ প্রায় 15 বছর ধরে মামলা চলার পর আর কানি কানি টাকা খরচা করার পর আজ তুমি বলছো ফুটবল মাঠে 10 জনকে কাটিয়ে বলটা বার পোস্টের সামনে রেখে দিয়ে আসতে, দিয়ে শান্ত মনে ফিরে আসতে গোল না করে। বাহ বাহ, তাই যদি মনে ছিল তা আগেই বলতে পারতে, আমার কি এসে যেত তাতে? আরে আমি জানি আমার তো পাওয়ার কপাল নয়, কাজেই ললাটের লিখন। যাই হোক, ল্যাংটার নেই বাটপাড়ির ভয়, আমার আর কি আছে বলো। ফোন ছেড়ে প্রতীক সামনে রাখা কেক আর গরম চায়ে মনোনিবেশ করলো। ভাবলো, চামেলি যাই বলুক, এখান থেকে আর ফেরা নেই। মামলা আগে বাড়াতে না চাইলে তো আর কোর্ট ফিজের টাকা, উকিলবাবুর ফিজের টাকা, আনুষাঙ্গিক খরচ খরচা ফেরত হবে না। তাছাড়া শ্বশুরবাড়িতে সবাই জানে যে ফ্রন্ট লাইনে আসল যুদ্ধটা কে করছে, কিন্তু জানে না যে কে আসল করাচ্ছে বা করিয়েছে। যার মামলা সে তো প্রথম দিন মামলা ফাইল করে আর একদিন সাক্ষী দিয়ে এসে কোর্ট মুখও হয়নি। সুতরাং মামলা যেভাবে চলছে সেভাবেই চলবে, ধীরে চলার কোনো প্রশ্নই নেই। তাছাড়া সে যে তার এতগুলো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা খরচা করেছে, তার উসুল তো করতে হবে নাকি? কে দেবে সেই টাকা? খুব কম হলেও চামেলির ভাগে 1,25,000 তো পড়বেই। মেয়ে বলে কেন সে তার হকের পাওনা থেকে বঞ্চিত হবে? তবে টাকা হাতে পেয়ে তা নিয়ে সে কি করবে, কাকে দেবে, তাতে প্রতীকের কিছু আসে যায় না। কিন্তু বাদ সেধেছে চামেলির শরীরটা। গত 1 বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে সমানে কেমো চলছে। একবার সার্জারিও হয়ে গেছে, কোনো খাবার পেটে তলাচ্ছে না, সঙ্গে সঙ্গে বমি করে ফেলছে, বস্তা বস্তা ওষুধ চলছে, মাথাটা কামানো বলে কারোর সামনে বেরোতেও চায় না, কিছু কিছু কাজও করতে পারে না, আয়া দিয়ে কোনো রকমের দিন চলছে। এই সময় চামেলির নামে উপরি কিছু টাকা এলে মন্দ হয় না। তার নিজেরই এখন কপর্দশূন্য অবস্থা। ছেলে কবির সবে মাস্টার্স শেষ করেছে, চাকরির জন্য চেষ্টা করছে বটে, কবে যে কি হয় তাকে জানে। নিজেকে বড় অসহায় মনে হয় প্রতীকের। চায়ের দাম মিটিয়ে উঠে পড়ল সে, বাড়ি ফিরতে হবে। চামেলি একা আছে, কবির একটা ইন্টারভিউ দিতে রাঁচি গেছে। কবিরের ট্রেন রাঁচি শতাব্দী এক্সপ্রেস আজ কিছুটা দেরিতে রাঁচি বেরিয়েছে। স্টেশনের কাছেই একটা হোটেলে ওর বুকিং ছিল, কোম্পানি থেকে সব ব্যবস্থা করে দিয়েছে। চান খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে 5টা নাগাদ কবির সবে নিচের রেস্টুরেন্টে বসে চায়ের অর্ডার করেছে, পকেটের হাত ফোনটা বেজে উঠল। বিকেল 6টায় কোম্পানির চেয়ারপারসন বা মালকিন ম্যাডাম তাকে ইন্টারভিউতে ডেকেছে। 5:30টায় কোম্পানির গাড়ি আসবে তাকে নিতে। তাড়া হুড়ো করে কোনো রকমে গরম চাটা গলধকরণ করে
চটপট করে রেডি হয়ে নিল কবির। সে দুবার চেষ্টা করে টাইটাকে সমানভাবে বাঁধতে অসফল হয়ে শেষে রণে ভঙ্গ দিয়ে নিচে নেমে এলো। ড্রাইভার রিসেপশনেই বসেছিল, তাকে দেখে মস্ত এক স্যালুট মেরে উঠে দাঁড়ালো। রিসেপশনের ঘরের চাবিটা জমা করে সে ড্রাইভারের পেছন পেছন গিয়ে গাড়িতে চড়ে বসল। সামনের সিটে বসে বেল্ট বাঁধা তার পছন্দ নয়, তাই সে পেছনের সিটেই বসল। আজ সে পরেছে সাদা ফুল স্লিভ শার্ট আর গ্রে রঙের কটন ট্রাউজার্স। নীল সাদা টাইটা সে কায়দা করে পকেটে ভাঁজ করে গুঁজে রেখেছে। এত বড় গাড়িতে সে এর আগে কখনো চাপেনি। ভেতরটা কনকনে ঠান্ডা, সঙ্গে একটা বিদেশি কোলনের মৃদু সুবাস পরিবেশটাকে কেমন একটা মায়াবী আবেশে ভরে ফেলেছে। নরম লেদারের গদিয়াটা সিটে বসে মনে হচ্ছে সে প্রায় শুয়ে পড়েছে। চালু হলো ডিজিটাল সাউন্ড ট্র্যাকে পিয়ানোর মৃদু টুংটাং। কবির বুঝতে পারল গাড়ির মালকিনের ব্যক্তিগত পছন্দটা রকম ফের রকম। তার ধারণা ছিল না যে রাঁচি শহরটা এতটাই মানুষ, গাড়ি আর টোটোয় ঘিসঘিস করতে পারে। তার উপরে আছে যেখানে সেখানে হকারদের রাস্তা বেদখল। তবে মানুষজনকে দেখলে মনে হয় না যে কেউ অখুশি, সবাই দিব্যি যে যার নিজের কাজে ব্যস্ত। বেশ কিছুক্ষণ জ্যামে ঠাসা রাস্তা পেরিয়ে গাড়িটা এবার একটু ফাঁকা রাস্তা ধরে ছুটছে। ড্রাইভার বাঁদিকে একটা সুদৃশ্য বাড়ি দেখিয়ে বলল, স্যার দেখুন, এইটা মহেন্দ্র সিং ধোনির বাড়ি। আরো প্রায় মিনিট 20 চলার পর গাড়িটা ডান দিকে বাঁক নিয়ে অদূরে একটা লাল কাঁকড় বেছানো রাস্তায় ঢুকে মস্ত এক বাংলোর গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এমন সুদৃশ্য বাংলো আর তৎসংলগ্ন ফুল গাছে সাজানো বাগান সে আগে কখনো দেখেনি। গাড়ি থেকে নেমে সে মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল। সে কিন্তু ভুলে গেছে সে আসলে কে আর কেনই বা এখানে এসেছে। চমক ভাঙল এক চাপরাশির ডাকে। আইয়ে সাব, উপর চালিয়ে বলে ডেকে কার্পেট বিছানো কাঠের সিঁড়ি দিয়ে তাকে নিয়ে গটগট করে উপরে উঠতে লাগলো। ছাদ থেকে ঝুলন্ত ঝাড়বাতিগুলো বাইরের পরন্ত দিনের আলো আধারিতে বেশ মায়াবী দেখাচ্ছে। দোতলায় একটা হলের মাঝখানে পাড়া সোফায় তাকে বসতে বলে চাপরাশিটা কোথায় যেন এক নিমিষে উধাও হয়ে গেল। একটা লোক এসে তার সামনে এক গ্লাস জল একটা প্লেটের উপর এনে রেখে গেল। ঘড়ির কাঁটা প্রায় 6:30 ছুঁই ছুঁই। কাগজে একটা বিজ্ঞাপন দেখে কবির এই চাকরির দরখাস্তটা করে। এই কোম্পানি তাদের নানা ভূসম্পত্তি দেখাশোনা করার জন্য একজন এস্টেট ম্যানেজার চেয়েছে। যদিও সেই অর্থে তার আগের অভিজ্ঞতা তেমন কিছু নেই, তবুও সে তার এ বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করায় হয়তোবা তাকে ডাকা হয়েছে। চেষ্টা করতে দোষ নেই, চাকরি না হলে না হবে। বাবার লন্ড্রিটা তো আছেই, চাইলে সে বাবার হাত ধরে পৈতৃক ব্যবসায় ঢুকে পড়বে। যতই হোক বাণিজ্যে বসতি লক্ষ্মী। চিন্তা শুধু মাকে নিয়ে, যেন জমি মানুষের টানাটানি চলছে। দেখা যাক তেনার মনে কি আছে। বাবা তো তার সীমিত ধন দিয়ে আপ্রাণ চেষ্টা করছে, তার উপরে আছে মামার বাড়ির সঙ্গে চলতি মামলার খরচ খরচা। এই সময় বাবাকে কিছুটা সাহায্য করতে পারলে ভালো হতো। তাই সে কাজের প্রয়োজনে পাকাপাকিভাবে নিজের শহর ছাড়তেও রাজি আছে। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনছেন নিশ্চয় গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প ললাটের লিখন। আজ ছিল প্রথম পর্ব। এরপরে কি হলো শুনুন। গল্পের পরবর্তী পর্যায়ে এক অপ্রত্যাশিত ঘটনার বাঁকের জন্যে আগামী কোনো সপ্তাহান্তে। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন। আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোন এক সপ্তাহান্তের আসরে আবার দেখা হবে এই গল্পের দ্বিতীয় পর্বে এক অপ্রত্যাশিত ঘটনার বাঁক নিয়ে নিছক গল্প চ্যানেলে। আবার বলি,
ভালো লাগলে নিছক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পড়ান। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন। আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে maomao consultants@gmail.com ইমেল করতে পারেন।